মাস্টার সাহেবের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বাংলাদেশে এইচএসসি শিক্ষার্থীদের পড়াশোনাকে সহজ করার জন্য মাস্টার সাহেব প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বায়োলজি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের হাইড্রা নিয়ে। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইড্রার চলন। চলন বলতে আসলে কি বোঝায়? চলন হচ্ছে কোনো প্রাণীর জৈবিক প্রয়োজনে স্থান ত্যাগ করার প্রক্রিয়া। অর্থাৎ যদি কোনো প্রাণী নিজ চেষ্টায় তার স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে সেই প্রক্রিয়ার নামই হলো চলন। এখন হাইড্রার শরীরে তার চলন সম্পন্ন করার জন্য কোনো স্পেশাল চলনাঙ্গ নেই, তারপরও হাইড্রা চলাচল করতে পারে। সেটি কিভাবে? হাইড্রার যে এপিডার্মিস বা বাইরের স্তর রয়েছে, সেই এপিডার্মিস বা বাইরের স্তরে রয়েছে একটি বিশেষ ধরনের কোষ। সেই কোষের নাম হলো হাইড্রার পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষের একটি বৈশিষ্ট্য হলো এখানে মায়োনিন তন্তু থাকার কারণে এই কোষগুলো সংকোচন প্রসারণ করতে পারে। অর্থাৎ পেশি আবরণী কোষ হাইড্রার সংকোচন প্রসারণে সাহায্য করে থাকে। পাশাপাশি হাইড্রার যে পাদচাকতি রয়েছে, সেই পাদচাকতিতে রয়েছে কিছু স্পেশাল কোষ, যে কোষগুলোর নাম হলো গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষগুলো থেকে বিভিন্ন আঠালো রস খরিত হয়ে থাকে, যে রসগুলো হাইড্রাকে কোনো একটি সারফেসে বা কোনো একটি তলকে আঁকড়ে ধরতে সাহায্য করে। হাইড্রার মধ্যে অবস্থিত এই পেশি আবরণী কোষ, এই গ্রন্থি কোষ, পাশাপাশি হাইড্রার মধ্যে অবস্থিত যে নিডোসাইট রয়েছে, এই নিডোসাইট থেকে যে নেমাটোসিস্ট যে সূত্রক বের হয়, সেই সূত্রকগুলো বা নেমাটোসিস্টগুলো দিয়ে হাইড্রা বিভিন্ন জায়গাকে আঁকড়ে ধরতে পারে। অর্থাৎ হাইড্রার মধ্যে অবস্থিত পেশি আবরণী কোষ, হাইড্রার মধ্যে অবস্থিত গ্রন্থি কোষ এবং নিডোসাইট কোষ, এই তিন ধরনের কোষ হাইড্রার চলনে সাহায্য করে থাকে। হাইড্রা বেশ কয়েকভাবে চলাচল করতে পারলেও প্রধানত দুটি পদ্ধতির মাধ্যমে এরা চলাচল করে থাকে, এবং একটির নাম হলো লুপিং এবং আরেকটি পদ্ধতির নাম হলো সামারসল্টিং। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো হাইড্রার চলাচলের একটি পদ্ধতি, সেটি হলো লুপিং। এখানে কি হয়? এখানে হাইড্রার যে দেহপ্রাচীর রয়েছে, দেহপ্রাচীরের এক পাশের যে পেশি আবরণী কোষগুলো, এই পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়। সংকুচিত হয়ে গেলে হাইড্রার এই প্রান্তের এই কোষগুলো সংকুচিত হয়ে গেলে হাইড্রার শরীর ওই দিকে বেঁকে যায়। বেঁকে যাওয়ার পরে তৈরি হয়ে যায় একটি লুপ। যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো শরীর একদিকের কোষগুলো সংকুচিত হওয়ার ফলে একটি লুপ তৈরি হলো। এই লুপ বা ফাঁস তৈরি হওয়ার জন্যই এই চলনের নাম হলো লুপিং বা ফাঁসা চলন। এখন লুপ তৈরি করার ফলে হাইড্রার যে হাইপোস্টোম বা মুখছিদ্র ছিল বা শরীরের উপরের অংশ ছিল, সেটি কিন্তু নিচের দিকে বা সারফেসের কাছাকাছি চলে আসলো। এখন এই সারফেসের কাছাকাছি চলে আসার পরে যে কোষিকাগুলো রয়েছে, এই কোষিকাগুলো থেকে যে নিউরোসাইট কোষ থাকে, সেই নিউরোসাইট কোষ থেকে বিভিন্ন নেমাটোসিস্ট বেরিয়ে এসে সারফেসকে আঁকড়ে ধরতে সাহায্য করে। এবং সারফেসকে আঁকড়ে ধরার পরে হাইড্রা তার যে পাদচাকতি রয়েছে, এই পাদচাকতিকে প্রথম স্থান থেকে সামনের দিকে এগিয়ে নেয় এবং এই স্থানে নিয়ে আসে। ফলে দেখা যায় যে হাইড্রা প্রথম স্থান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেল। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে লুপ তৈরি করার পরে সে মাটিকে আঁকড়ে ধরলো এবং তার পাদচাকতিকে সামনের দিকে এগিয়ে নিল। আমরা আবার দেখি যে একদিকে শরীর বেঁকে গিয়ে লুপ তৈরি করলো, কোষিকা দিয়ে মাটিকে আঁকড়ে ধরলো এবং পাদচাকতিকে সামনের দিকে এগিয়ে নিল। অর্থাৎ তার স্থানটাকে সে চেঞ্জ করলো বা স্থানটিকে পরিবর্তন করলো। এখন এই ধরনের চলনে যেহেতু লুপ তৈরি হচ্ছে, তাই এই চলনকে বলা হয়ে থাকে লুপিং চলন বা ফাঁসা চলন, যেহেতু লুপ শব্দের আরেক নাম অর্থ হলো ফাঁস। এই ধরনের চলন শুঁয়োপোকা বা জোকের মধ্যেও দেখা যায়, তাই এই ধরনের চলনকে শুঁয়োপোকা চলনও বলা হয়ে থাকে। এখন এই চলনে দেখা যায় একবার চলন সম্পন্ন করলে সে একটি লুপ তৈরি করে থাকে। একবার চলন সম্পন্ন করলে অর্থাৎ একটি চলনে সে একটি লুপ বা ফাঁস তৈরি করে থাকে এবং সবসময়ই তার শরীরের উপরের অংশ বা কোষিকাগুলো সামনের দিকে অবস্থান করে এবং পাদচাকতি পিছনের দিকে অবস্থান করে। এই লুপিং পদ্ধতি ছাড়াও হাইড্রা আরেকভাবে চলাচল করতে পারে, সেটি হলো হাইড্রার সামারসল্টিং চলন পদ্ধতি বা ডিগবাজি পদ্ধতি। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে সামারসল্টিং প্রক্রিয়ায় হাইড্রা বস্তুত ডিগবাজি খায়। অর্থাৎ একবার সে কোষিকা দিয়ে মাটিকে আঁকড়ে ধরে এবং তার যে পাদচাকতি রয়েছে, পাদচাকতিকে উপরের দিকে উল্টিয়ে সামনের দিকে নেয় বা ডিগবাজি খায়। যেহেতু এখানে ডিগবাজি খায়, তাই এই চলনকে বলা হয়ে থাকে
ডিগবাজি চলন বা সমারসল্টিং চলন। এখন এখানে প্রতি একবার চলনে 2 বার লুপ তৈরি হয়। আমরা যদি দেখতে চাই তাহলে দেখব যে হাইড্রা যখন চলন শুরু করে তখন প্রথমে তার কর্ষিকাগুলোকে সামনের দিকে বাঁকিয়ে নিয়ে সারফেসকে আঁকড়ে ধরে এবং এর ফলে একটি লুপ তৈরি হয়। এরপরে সে কি করে, এরপরে সে তার যে পাদচাকতি রয়েছে এই পাদচাকতিকে উপরের দিকে উঠিয়ে নেয়, অর্থাৎ গঠনটি হয়ে যায় এমন। পরবর্তীতে সে এই পাদচাকতিকে সামনের দিকে নামিয়ে নেয়, অর্থাৎ তার গঠনটি কিরকম হয়, তার গঠনটি হয়ে যায় এমন। এর ফলে দেখা গেল এখানে আরেকটি লুপ তৈরি হলো, অর্থাৎ 2টি লুপ তৈরি হয়ে গেল। পরবর্তীতে সে এখান থেকে সোজা হয়ে কর্ষিকাগুলোকে সামনের দিকে বা উপরের দিকে নিয়ে নেয়। এর ফলে তৈরি হয়, এর ফলে সম্পূর্ণ হয় একটি চলন, এবং এই একটি চলনে তার লুপ তৈরি হয় 2টি। অর্থাৎ সমারসল্টিং চলনে হাইড্রার একবার চলনের ফলে 2টি লুপ তৈরি হয়, অন্যদিকে লুপিং চলনে একবার চলন সম্পন্ন করলে একটি লুপ তৈরি হয়। পাশাপাশি হাইড্রা যখন সমারসল্টিং প্রক্রিয়া চলে তখন দেখা যায় যে একবার চলনের ফলে সে শরীরের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, কিন্তু লুপিং চলনের ক্ষেত্রে হাইড্রার একবার চলন সম্পন্ন করলে শরীরের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। সমারসল্টিং প্রক্রিয়ায় সে যেহেতু অনবরত ডিগবাজি খাচ্ছে, ফলে সমারসল্টিং প্রক্রিয়ার মাধ্যমে সে খুব দ্রুত চলাচল করতে পারে, অন্যদিকে লুপিংয়ের মাধ্যমে সে খুব ধীর গতিতে চলাচল করে। অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় যে হাইড্রার দ্রুতগতি চলন প্রক্রিয়া কোনটি, তাহলে আমাদের বলতে হবে হাইড্রার দ্রুতগতি চলন প্রক্রিয়া হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। অন্যদিকে লুপিংয়ের মাধ্যমে হাইড্রা ধীর গতিতে চলাচল করে থাকে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে কোন পদ্ধতিতে হাইড্রা দূরবর্তী স্থান অতিক্রম করে, দূরবর্তী স্থান অতিক্রম করার জন্য হাইড্রা সাধারণত ধীর গতিতে যায়, অর্থাৎ লুপিং পদ্ধতি ব্যবহার করে। কেননা দূরবর্তী স্থানে যাওয়ার জন্য সে যদি খুব তড়িঘড়ি করে তাহলে সে দ্রুতই ক্লান্ত হয়ে যাবে, দূরবর্তী স্থানে যেতে পারবে না। তাই সে ধীরে সুস্থে লুপিং প্রক্রিয়ার মাধ্যমে দূরবর্তী স্থানে যাতায়াত করে, এবং কম দূরবর্তী স্থানে যাওয়ার জন্য বা কাছাকাছি স্থানে যাওয়ার জন্য সে দ্রুত গতিতে সমারসল্টিং প্রক্রিয়ায় ব্যবহার করে থাকে। আমরা যদি এই প্রক্রিয়া সম্পূর্ণ দেখি তাহলে দেখব যে প্রথম লুপ সম্পূর্ণ করার পরে সে পাদচাকতিকে উপরে উঠে নিল, পাদচাকতিকে উপরে উঠে নেওয়ার পরে সে পাদচাকতিকে সামনের দিকে নিয়ে যাবে এবং সারফেসকে আঁকড়ে ধরবে। পরবর্তীতে সে কর্ষিকাগুলোকে উপরের দিকে উঠিয়ে নেবে এবং একটি চলন সম্পন্ন করবে। লুপিং এবং সমারসল্টিং ছাড়াও হাইড্রা আরও নানান ধরনের চলন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, যেমন সে পানিতে সাঁতার কাটতে পারে, সে পানিতে ভেসে ভেসে চলতে পারে, সে গ্লাইড করতে পারে, গ্লাইডিং প্রক্রিয়া চলন করতে পারে। কিন্তু এই সব প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া হলো লুপিং এবং সমারসল্টিং। আমরা এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইড্রার জনন প্রক্রিয়া। আসলে জনন বলতে আমরা কি বুঝি? জনন হলো সে প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীব তার নিজ বংশধর রক্ষা করার জন্য প্রজননক্ষম অনুরূপ বংশধর তৈরি করে, এবং এই জনন প্রক্রিয়া সাধারণত হতে পারে দুইভাবে, একটি হচ্ছে যৌন জনন এবং আরেকটি হচ্ছে অযৌন জনন। হাইড্রাও এই দুই পদ্ধতিতে জনন সম্পন্ন করে থাকতে পারে। আমরা এখন হাইড্রার অযৌন জনন নিয়ে পড়ব। অযৌন জনন হাইড্রা দুইভাবে সম্পন্ন করে থাকে। যেমন হাইড্রা তার শরীরে কোনো একটি জায়গা থেকে মুকুল তৈরি করতে পারে, এবং এই মুকুল তৈরি করার পরে এই মুকুল থেকেই নতুন একটি হাইড্রা তৈরি করে। তাই এই অযৌন প্রক্রিয়ার নাম হলো মুকুলোদ্গম। অর্থাৎ হাইড্রা যে অযৌন জননের মাধ্যমে বংশধর তৈরি করে, সেই অযৌন জননের একটি উপায় হলো মুকুল তৈরি করা বা মুকুলোদ্গম। সাধারণত হাইড্রা যখন প্রচুর খাবার দাবার পায়, অর্থাৎ গ্রীষ্মকালে যখন তার পাশে প্রচুর খাবার থাকে, সেই খাবার দাবার খেয়ে তার যে এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষকে বারবার সে বিভাজিত করে জনন কোষে রূপান্তরিত করতে পারে। তার যে ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে একটি মুকুল তৈরি করে। এই মুকুল আরও বড় হয়ে বিভাজিত হতে হতে একটি বাচ্চা হাইড্রা বা শিশু হাইড্রা তৈরি করে। এই শিশু হাইড্রার পরবর্তীতে মাতৃ হাইড্রা থেকে পৃথক হয়ে নতুনভাবে বসবাস করতে শুরু করে। অর্থাৎ এখানে প্রথমে একটি মুকুল সৃষ্টি হয় ইন্টারস্টিশিয়াল কোষ থেকে, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ থেকে এখানে একটি মুকুল তৈরি হয়।
তাই এই প্রক্রিয়ার নাম হলো মুকুলোদ্গম। এই মুকুল পরবর্তীতে বড় হয়ে নতুন হাইড্রা হিসেবে মাতৃ হাইড্রা থেকে পৃথক হয়ে যায়। অযৌনজনের আরেকটি পদ্ধতি হলো বিভাজন প্রক্রিয়া, অর্থাৎ হাইড্রা বিভাজনের মাধ্যমে তার বংশধর তৈরি করতে পারে। অর্থাৎ বিভাজনের মাধ্যমে হাইড্রা তার বংশধর তৈরি করতে পারে। কিভাবে? আমরা জানি যে হাইড্রাতে একটি স্পেশাল কোষ রয়েছে, সেই কোষের নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ, এবং এই ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। এখন কেউ যদি এই হাইড্রাটিকে অনুপ্রস্থ বরাবর কেটে ফেলে, তাহলে হাইড্রাটি দুই অংশে ভাগ হয়ে যাবে, যে অংশের মধ্যে উপরের অংশে পাদচাকতি থাকবে না এবং নিচের অংশে হাইপোস্টোম বা কোষিকা থাকবে না। এর ফলে যে দুটি অংশ তৈরি হবে, এই অংশ থেকে প্রত্যেক অংশই নতুন নতুন হাইড্রা তৈরি করতে পারবে। অর্থাৎ উপরের যে অংশটি যেখানে পাদচাকতি নেই, সেই অংশটি নতুনভাবে ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে পাদচাকতি তৈরি করে ফেলবে, এবং নিচে যে অংশটি, এই অংশটিতে যেখানে হাইপোস্টোম বা কোষিকা নেই, সেই অংশটি ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনের মাধ্যমে নতুনভাবে পাদচাকতি, কোষিকা এসব জিনিস তৈরি করে দুটি নতুন হাইড্রা তৈরি করে ফেলবে। এবং যেহেতু এখানে অনুপ্রস্থভাবে হাইড্রাটিকে কাটা হয়েছিল বা বিভাজন করা হয়েছিল, তাই এই প্রক্রিয়ার নাম হলো অনুপ্রস্থ বিভাজন। যদি হাইড্রাটিকে কেউ অনুপ্রস্থভাবে না কেটে অনুদৈর্ঘ্যভাবে কেটে ফেলে, অর্থাৎ এই বরাবর কেটে ফেলে, তাহলে হাইড্রাটি সমান দুই অংশে ভাগ হয়ে যাবে, এবং এই সমান দুই অংশে ভাগ হওয়ার পরে হাইড্রার যে বাম অংশটি, সেই বাম অংশটি এবং ডান অংশটি দুটি আলাদা আলাদা অংশে পরিণত হবে, এবং প্রত্যেক অংশ থেকে ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনের ফলে আবার সম্পূর্ণ দুটি হাইড্রা তৈরি হবে। যেহেতু এখানে বিভাজনটি অনুদৈর্ঘ্যভাবে হয়েছে, তাই এই বিভাজনের নাম হলো অনুদৈর্ঘ্য বিভাজন। অর্থাৎ বিভাজন প্রক্রিয়া দুইভাবে হতে পারে, একটি হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন এবং অনুপ্রস্থ বিভাজন। মুকুলোদ্গম এবং বিভাজন এই দুটি হচ্ছে হাইড্রার অযৌন জনন পদ্ধতি, অর্থাৎ এখানে কোনো গ্যামিট বা শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না। যে প্রক্রিয়ায় হাইড্রা বংশবৃদ্ধি তৈরির জন্য শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে, সেই প্রক্রিয়া হলো হাইড্রার যৌন জনন প্রক্রিয়া। এবং যৌন জনন প্রক্রিয়া সাধারণত হাইড্রা শরৎকালে করে থাকে, যখন তাদের আশপাশে খাবারের অপর্যাপ্ততা থাকে। আমরা জানি যে হাইড্রার বাইরের স্তর বা এপিডার্মিসে 7 ধরনের কোষের মধ্যে একটি স্পেশাল কোষের নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। এখন হাইড্রার শরীরের উপরের অর্ধাংশে ইন্টারস্টিশিয়াল কোষ শরৎকালে বিভাজিত হতে হতে জনন কোষ তৈরি করে, এবং এই জনন কোষ থেকে তৈরি হয় হাইড্রার শুক্রাশয়, যে শুক্রাশয়ের ভিতরে তৈরি হয়ে থাকে হাইড্রার শুক্রাণু। হাইড্রা তার প্রজনন সম্পন্ন করতে গিয়ে যদি শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে, অর্থাৎ যদি গ্যামিট তৈরি করে, তাহলে আমরা সেই প্রক্রিয়াকে বলবো যৌন জনন প্রক্রিয়া। হাইড্রা সাধারণত উভলিঙ্গ হয়ে থাকে, অর্থাৎ একটি হাইড্রার শরীরেই শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটি জননাঙ্গই থাকতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো হাইড্রা একলিঙ্গ হয়ে থাকে, অর্থাৎ শুধুমাত্র শুক্রাশয় অথবা শুধুমাত্র ডিম্বাশয় থাকবে। যখন হাইড্রার শরৎকালে খাবারের অপর্যাপ্ততা থাকে, তখন হাইড্রার যে এপিডার্মিসের স্তরের, এপিডার্মিস বা বাইরের স্তরের যে ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে শুক্রাশয় বা ডিম্বাশয় তৈরি করতে পারে। সাধারণত হাইড্রার শরীরের উপরের অর্ধাংশের যে ইন্টারস্টিশিয়াল কোষ রয়েছে, এই ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করতে পারে। এই জনন কোষ পরবর্তীতে শুক্রাশয় তৈরি করে, অর্থাৎ হাইড্রার উপরের অর্ধাংশে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে শুক্রাশয় তৈরি হয়। এবং এটি যদি উভলিঙ্গ হাইড্রা হয়, তাহলে দেখা যাবে যে হাইড্রার শরীরের নিচের অর্ধাংশে যে ইন্টারস্টিশিয়াল কোষ রয়েছে, ইন্টারস্টিশিয়াল কোষ থেকে ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনের ফলে তৈরি হয়ে থাকবে হাইড্রার ডিম্বাশয় বা স্ত্রী জননাঙ্গ। এখন হাইড্রার শুক্রাশয়ের মধ্যে তৈরি হবে শুক্রাণু, এবং হাইড্রার ডিম্বাশয়ের মধ্যে তৈরি হবে ডিম্বাণু। শুক্রাশয়ে শুক্রাণু তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে শুক্রাণু জনন প্রক্রিয়া বা স্পারমাটোজেনেসিস।
অর্থাৎ হাইড্রার শরীরের উপর অর্ধাংশে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে যে শুক্রাশয় তৈরি হয় সেই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হয় এবং এই শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। অন্যদিকে হাইড্রার যে শরীরের নিচের অর্ধাংশ, সেই নিচের অর্ধাংশে যে ডিম্বাশয় রয়েছে সেই ডিম্বাশয়ের ভিতরে ডিম্বাণু তৈরি হয় এবং এই ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে উজেনেসিস। অর্থাৎ স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হবে এবং উওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রার ডিম্বাণু তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো, হাইড্রার শরীরে একই সাথে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলেও তারা কি স্বনিষেক করে থাকে, মানে তারা কি নিজের শুক্রাণু দিয়ে নিজের ডিম্বাণুকে নিষিক্ত করে থাকে? না, করে থাকে না। কেননা হাইড্রার শুক্রাশয়ে যখন শুক্রাণু তৈরি হয় তখন হাইড্রার ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হতে নাও পারে। অর্থাৎ হাইড্রার শরীরের শুক্রাশয়ে যখন শুক্রাণু তৈরি হবে, ডিম্বাশয়ে তখন ডিম্বাণু তৈরি নাও হতে পারে। হাইড্রার মধ্যে স্বনিষেক ঘটে না, কেননা হাইড্রার শরীরে যখন শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয় ঠিক একই সময়ে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি নাও হতে পারে, ফলে তাদের শুক্রাণু দিয়ে তাদের ডিম্বাণু নিষিক্ত হবে না। তাহলে কি হবে? তাহলে হাইড্রার শুক্রাশয়ে যে শুক্রাণু তৈরি হবে সেই শুক্রাণু ওখান থেকে বের হয়ে পানিতে চলে আসবে এবং পানিতে চলে আসার পরে পানিতে সাঁতার কাটতে থাকবে এবং সাঁতার কাটতে কাটতে তার আশপাশে যে হাইড্রাগুলো রয়েছে সেই হাইড্রার কাছাকাছি যাবে এবং আশপাশের যে হাইড্রায় ডিম্বাশয় রয়েছে সেই ডিম্বাশয়ের ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুতে যে সে নিষেক সম্পন্ন করবে। আমরা যদি একটু দেখার ট্রাই করি তাহলে দেখব যে হাইড্রার আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি হাইড্রার শুক্রাশয় থেকে শুক্রাণু বের হয়ে পানিতে লাফ দিয়েছে এবং পানিতে লাফ দেওয়ার পরে প্রায় 24 থেকে 48 ঘন্টা সে পানিতে সাঁতার কাটতে পারে এবং সাঁতার কাটতে কাটতে সে আশপাশের যে হাইড্রাগুলো রয়েছে আশপাশের হাইড্রাতে যাবে এবং আশপাশের হাইড্রায় যেখানে পরিণত ডিম্বাশয় রয়েছে সেই পরিণত ডিম্বাশয়ের মধ্যে যে পরিণত ডিম্বাণুকে সে নিষিক্ত করবে। অর্থাৎ হাইড্রার যৌনজননে আমরা কয়েকটি ধাপ লক্ষ্য করতে পারছি। প্রথমটি হলো অস্থায়ী জনন অঙ্গ ও জনন কোষ তৈরি। জনন কোষ অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার পরে যে ধাপটি সম্পন্ন হয় সেটি হলো নিষেক। অর্থাৎ জনন কোষ তৈরি করার পরে হাইড্রা নিষেক করে থাকে। নিষেকের পরে কি হয়? নিষেকের পরে হাইড্রা এখান থেকে তার জাইগোট তৈরি করে এবং জাইগোটের পরিস্ফুটন ঘটতে থাকে। অর্থাৎ হাইড্রার যৌনজননে তিনটি প্রধান ধাপ রয়েছে। একটি হলো জনন অঙ্গ অর্থাৎ শুক্রাশয় বা ডিম্বাশয় তৈরি করা এবং সেই শুক্রাশয় বা ডিম্বাশয়ের মধ্যে তৈরি হবে জনন কোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু। এই শুক্রাণু বা ডিম্বাণু পরবর্তীতে মিলিত হবে, যেক্ষেত্রে আমরা জানি যে হাইড্রা নিজেদের মধ্যে তার নিজের শরীরের শুক্রাণু ডিম্বাণুকে মিলিত না করে সে অন্য হাইড্রার সাথে মিলিত হয় এবং নিষেক ঘটায়। যে জাইগোট পরবর্তীতে ক্রমাগত কোষ বিভাজনের মাধ্যমে বড় হতে থাকবে, যেটিকে আমরা বলে থাকবো পরিস্ফুটন। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে হাইড্রাতে নিষেক হওয়ার পরে যে গঠনটি তৈরি হচ্ছে সেটি হলো জাইগোট। এই জাইগোট একটি মাত্র কোষ যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হয়েছে। এরপরে একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হচ্ছে। এরপরে এটি বিভাজিত হয়ে আরো অধিক সংখ্যক কোষ নিয়ে একটি নিরেট বলের মতো গঠন তৈরি করে। এই বলের মতো গঠনটির নাম হলো মরুলা। অর্থাৎ হাইড্রা যে ক্রমাগত বিভাজনের ফলে নিরেট বলের মতো গঠন তৈরি করে সেই গঠনটির নাম হলো মরুলা। মরুলা পরবর্তীতে আরো বিভাজিত হতে থাকে। বিভাজিত হতে হতে সে প্রায় 100টি কোষ সমৃদ্ধ একটি গঠন তৈরি করে, যে গঠনের নাম হলো ব্লাস্টুলা। ব্লাস্টুলা আরো বিভাজিত হয়ে ডিএস তৈরি হয়। ডিএস তৈরি হওয়ার পরে এই গঠনটিকে আমরা বলে থাকি গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা পরবর্তীতে যখন মায়ের দেহের সাথে লেগে থাকে তখন সেটিকে আমরা বলে থাকি স্টেরিওগ্যাস্ট্রুলা। এই স্টেরিওগ্যাস্ট্রুলা পরবর্তীতে আরো বড় হয়ে শিশু হাইড্রা তৈরি করে, সেই শিশু হাইড্রাকে আমরা বলে থাকি হাইড্রুলা। অর্থাৎ নিষেকের পরে যে জাইগোট তৈরি হয়েছিল সে জাইগোট থেকে তৈরি হবে মরুলা। মরুলা থেকে তৈরি হবে ব্লাস্টুলা। ব্লাস্টুলা পরবর্তীতে পরিণত হবে এবং দ্বিস্তর বিশিষ্ট হওয়ার পরে সেটির গঠনের নাম হবে গ্যাস্ট্রুলা।
গ্যাস্ট্রুলা পরবর্তীতে বিভাজিত হতে হতে বড় হবে এবং শিশু হাইড্রায় পরিণত হবে। সেই শিশু হাইড্রার নাম হলো হাইড্রুলা, যেটি পরবর্তীতে বড় হয়ে একটি পরিণত হাইড্রায় পরিণত হবে। আজকে আমাদের হাইড্রা নিয়ে আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।